বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব স্মরণে আজকের এই আলোচনা সভা শোক আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলার 16 কোটি মানুষের আশা ভরসা শেষ আশ্রয়স্থল জাতির পিতার সুযোগ্য তনয়া গণতন্ত্রের মানুষ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রিয় ভাই বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলার ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের আর এক সোনালী অর্জন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের অন্যতম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের অনুপ্রেরণার জায়গা বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আহমদ বাহাউদ্দিন নাসির। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক BM মোজাম্মেল হক। তাছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমাদের আওয়ামী পরিবারের আরেক গর্ব, ভূখণ্ড পেয়েছিল সবুজের বুকে রক্ত লাল খচিত একটি পতাকা, পেয়েছিল একটি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। স্মরণ করছি বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব, যার প্রিয় নেত্রীর কাছ থেকে শুনতে পেরেছি যে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব সেই আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বঙ্গবন্ধু কারাগারে বন্দী ছিলেন তখন বঙ্গমাতা ছাত্রলীগের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান লিখে দিয়েছিলেন এবং সেগুলো আমাদের প্রাণপ্রিয় নেত্রী তৎকালীন ইকবাল হলে সেই পুকুর পাড়ে বসে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন নেতা কর্মীদের মাঝে সেই বক্তব্যগুলো বিতরণ করে এবং আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা প্রদান করেছিলেন। প্রিয় ভাই বন্ধুরা, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র জনাব শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াবিদ এবং বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে উপস্থাপন করার সুযোগ পেয়েছে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শেখ জামাল, যিনি বৈদেশিক ট্রেনিং এর মাধ্যমে নিজেকে উন্নত করে ৭১ রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যিনি লড়াই করেছেন। আমি স্মরণ করছি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে, যিনি তখনও পর্যন্ত তার মৃত্যুর মানেটা পর্যন্ত বুঝে ওঠেনি। প্রিয় ভাই বন্ধুরা, ঘাতকের নির্মম বুলেট তাকেও পর্যন্ত রক্ষা করেনি। বাড়ির 32 নম্বরের কর্মচারীরা যখন তাকে পেছনে দরজা দিয়ে নিয়ে যাচ্ছিল তখন ঘাতকরা তাকে ধরে ফেলে এবং তখন তিনি তার মায়ের কাছে যাওয়ার জন্য যখন চিৎকার করেছিলেন এবং মৃত মায়ের শরীর দেখে তিনি তখন বলেছিলেন আমাকে আমার হাজু আপার কাছে দিয়ে এসো। তাকে হাজু আপার কাছে না দিয়ে সেই ঘাতকেরা তাকে নির্মম ভাবে হত্যা করেছিল। আমি স্মরণ করছি শহীদ শেখ কামাল এবং শেখ জামালের সুযোগ্য সহধর্মিনী, যাদের হাতের মেহেদির রং না শুকানোর আগেই ওই হাত রক্তাক্ত হয়েছিল লাল রক্তে। আমি স্মরণ করছি বঙ্গবন্ধুর একমাত্র সহোদর ভ্রাতা জনাব শেখ আবু নাসের, যার নেতৃত্বে বিভিন্ন সময়ে গোপালগঞ্জ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন গড়ে উঠেছিল। প্রিয় বন্ধুরা, আমরা যে ইন্টেলিজেন্স রিপোর্ট যেগুলো যে বিভিন্ন 14টি খণ্ড, তার মধ্যে যে কটি খণ্ড প্রকাশ হয়েছে তার প্রথম খণ্ডে আমরা দেখতে পাই সেখানে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার 1 মাসের মাথায় 11 মার্চ যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল তার ঠিক কিছুদিন পরেই তৎকালীন ফরিদপুরের যে এসবি ইন্টেলিজেন্সের দায়িত্ব ছিল মাঠ কর্মী, তিনি একটি রিপোর্ট প্রেরণ করেন যে রিপোর্টে লেখা ছিল যে তৎকালীন MN ইনস্টিটিউশন, বর্তমানে যেটি বঙ্গবন্ধু কলেজ হিসেবে গোপালগঞ্জে অবস্থিত, MN ইনস্টিটিউশনের কিছু দাবি মানতে হবে, মুজিব ভাইয়ের মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এই স্লোগানের এই রিপোর্টের পাশে সাইড নোট হিসেবে তারা উল্লেখ করেছিল যে উল্লেখ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 মার্চ ঢাকায় ল্যাঙ্গুয়েজ কন্ট্রোভার্সির কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই ল্যাঙ্গুয়েজ কন্ট্রোভার্সির সাথে এই মিছিলে এবং এই আন্দোলনের কি সম্পর্ক তার সঠিক পরিষ্কারভাবে সেই তথ্য তুলে ধরার জন্য সাইড নোট হিসেবে সেখানে উল্লেখ করা ছিল আনিল জামিলকে। প্রিয় ভাই বন্ধুরা, এ পর্যায়ে সকল শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।
এটা কাদের আমাদের? না, এটা শোন দেখি, শোন দেখি। দাদা আর আপনার ক্যামেরাটা ওইদিকে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা সারা বিশ্বের রোল মডেল হিসেবে এদেশের সফল রাষ্ট্রনায়ক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমাদের সকলের শ্রদ্ধার একমাত্র আশ্রয়স্থল আমরা বাংলাদেশ ছাত্রলীগ, যার ভালোবাসার কাঙ্গাল। আমরা এখানে প্রত্যেকটি নেতাকর্মী যার ভালোবাসার কাঙ্গাল হিসেবে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। আজকের এই আলোচনা সভার প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সেই শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের। প্রায় একই সময় ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদের বাসায় হামলা করে সেদিন আব্দুর রব সেনিয়াবাদ, তার কন্যা বেবি, তার পুত্র আরিফ সেনিয়াবাদ, তার নাতি যিনি আলহাজ আবুল হাসান আল আবদুল্লাহ চাচার জ্যেষ্ঠ পুত্র সুকান্ত বাবু, আব্দুর রব সেনিয়াবাদের বড় ভাইয়ের ছেলে সজীব সেনিয়াবাদ, কর্নেল জামিল সহ শাহাদাত বরণকারী সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি আরো শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মী নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের 30 লক্ষ শহীদের প্রতি এবং 2 লক্ষ নির্যাতিতা মা বোনদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন এই কোভিড-19 আমাদের অনেক জাতীয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ মারা গিয়েছেন, আমরা তাদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা শোক দিবসের আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আপনারা জানেন 1948 সালের 4 জানুয়ারি জাতির পিতা যিনি না থাকলে আজকের এই বাংলাদেশ পেতাম না, যার হাত ধরে এই বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনের প্রত্যেকটি জায়গায় যার নেতৃত্বে এই বাংলাদেশের আজকের এই অর্জন বাংলাদেশকে পেয়েছি, সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশিত পথে এগিয়ে যায়। আজকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আমাদের জাতির পিতাকে আমরা দেখেছি 1975 সালের 15ই আগস্ট। সেই বাংলাদেশের কিছু কুলাঙ্গার যারা এই বাংলাদেশকে স্বীকার করতে পারেনি, সেই কুলাঙ্গারদের একত্রিত করেছিলেন সেই জাতির আরেক মির্জাফর খুনি জিয়াউর রহমান। আজকে বাংলাদেশ ছাত্রলীগ তরুণ সমাজের আলোকবর্তিকা নিয়ে আমরা বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাচ্ছি। আমরা একটা সময় ছিল যখন এদেশের সঠিক ইতিহাস আমরা জানতে পারতাম না, এদেশের সঠিক ইতিহাস জানার কোনো সুযোগ ছিল না। তরুণ প্রজন্মকে সেই খুনি জিয়াউর রহমানের ইতিহাস জানানোর চেষ্টা করত, সেই পাকিস্তানের ইতিহাস জানানোর চেষ্টা করত। 1975 সালের 15ই আগস্ট যখন জাতির পিতাকে হত্যা করা হয়, সেই দিন বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব তাকেও সেদিন হত্যা করা হয়, সেদিন সপরিবারে সকলকে হত্যা করা হয়। শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা এবং শেখ রেহানা আপা আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে গিয়েছিলেন। সংগ্রামী উপস্থিতি, আমরা একটা জিনিস ভুলতে পারবো না, সেটা হচ্ছে আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারিনি। সেই সময় আমাদের জাতির পিতাকে আমরা রক্ষা করতে পারিনি, এই লজ্জা আমাদের সব সময় বহন করতে হবে। আজকে আমরা লজ্জিত যে আজকে এই কুলাঙ্গার কিছু বাঙালি
যারা সেই পাকিস্তানের গুপ্তচর হিসেবে আমরা দেখেছি, ইতিমধ্যেই সেই চিঠির মাধ্যমে আমরা জানতে পারি যে জিয়াউর রহমান গং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে তিনি মহান মুক্তিযুদ্ধেও ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু বাঙালির ইতিহাসের এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যিনি স্বাধীন করেছেন সেই মহান নেতা জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সেই গুপ্তচর জিয়া রহমান তখন কিছু করতে পারেনি। কিন্তু সে তো বসেছিলেন না, তিনি চেষ্টা করেছেন এই স্বাধীনতার 3.5 বছরে যখন বাংলাদেশে একটি, আপনারা জানেন 10 মাসে একটি সংবিধান তুলে দিয়েছিলেন আমাদের জাতির পিতা। আমরা দেখেছি 3.5 বছরে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে যখন এগিয়ে নিয়ে যাওয়ার পথে জাতির পিতা আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সময় সেই খুনি চক্র, সেই পাকিস্তানের প্রেতাত্মারা আমাদের নেতা জাতির পিতাকে হত্যা করে। জাতির পিতাকে হত্যার মাধ্যমে এই জিয়াউর রহমান এদেশের যে নিকৃষ্টতম ইতিহাস সে সৃষ্টি করেছে। সেই জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে আমরা দাবি জানিয়েছি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী এখানে উপস্থিত আছেন, আমরা নেত্রীর কাছে দাবি জানাচ্ছি জাতির পিতাকে হত্যাকারী সেই খুনি জিয়া এদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের জন্য এবং জাতির পিতাকে হত্যা করার জন্য তাকে আমরা চাই মরণোত্তর একটি কমিশন গঠন করে তার বিচারের আওতায় আনার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। জননেত্রী আপনি আছেন বলেই আজকে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে। আজকে আপনারা দেখেন বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীরা এই করোনা ভাইরাসের এই মহামারীতে কিভাবে এদেশের মানুষের পাশে কাজ করেছে। দেশের ক্রান্তি লগ্নে যে বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমরা এই করোনা ভাইরাসে আমার দেশের মানুষের পাশে দিয়ে কাজ করেছি। আমরা করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির লাশ পর্যন্ত দাফন করেছি। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অর্জনকে অনেক সময় তুলে ধরতে চায় না। আমরা বাংলাদেশ ছাত্রলীগ কে কি মনে করলে আমরা সেই দিকে খেয়াল করি না। আজকে বাংলাদেশ ছাত্রলীগ 50 লাখ নেতাকর্মীর সংগঠন। এই সংগঠনের নেতাকর্মীরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার মতন ক্ষমতা রাখে। আজকে আমরা দেখি সেই বিএনপি জোট সরকারের সেই প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ায়। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশিত পথে উনি যেভাবে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে এগিয়ে নেওয়ার পথে আমরা সবসময় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা আমরা এগিয়ে যাব। আজকে এই 1975 সালের 15 আগস্টের পর আমরা কি দেখেছি? বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সর্বপ্রথম প্রতিবাদ জানিয়ে এই সারা বাংলাদেশে ক্ষোভে ফেটে পড়েছিল, কিন্তু এই ইতিহাস কিন্তু জিয়াউর রহমান মানুষকে জানতে দেয়নি। সেই জিয়াউর রহমান এই ইতিহাসকে ভুলিত করতে চেয়েছিল। সেই দিন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে পাকিস্তানের প্রেতাত্মারা কখনো ট্যাঙ্ক নিয়ে ঢোকার সাহস পায়নি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরবর্তী সময় 63 দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা বন্ধ করে রাখে। সেই সময় শাহবাগ, শরৎদি উদ্যান প্রত্যেকটি জায়গায় ট্যাঙ্ক দিয়ে তারা মহড়া দেয়, কাউকে তারা ওই সময় থাকতে দেয়নি। আমাদের 15,000 বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগের 15,000 নেতাকর্মীরা সেদিন তারা গুম হত্যা করে। এই ইতিহাস কিন্তু তরুণ সমাজকে জানতে দেয়নি। দীর্ঘ 21 বছরের সেই ইতিহাস কিন্তু কাউকে জানতে দেয় নাই। তারা 21 বছর মানুষকে পড়িয়েছে পাকিস্তানের ইতিহাস। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন 1981 সালে এই দেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন, তিনি তো তার পুত্র সন্তান এবং কন্যা সন্তানকে রেখে তিনি জানতেন যে ঘাতকরা তাকে হত্যা করতে পারে। সেই হত্যা, সেই মৃত্যু ভয় উপেক্ষা করে তিনি দেশে এসে এদেশের আশাহত মানুষকে তিনি আশার সঞ্চার করেছেন। জিয়াউর রহমান গংরা এদেশের ছাত্র রাজনীতিকে কুলসিত করেছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের কলম তুলে দিয়েছেন, বই খাতা তুলে দিয়েছেন, আর জিয়াউর রহমান তুলে দিয়েছেন অস্ত্র, সন্ত্রাসী, মাদক। সেই মাদক তুলে দিয়ে, টাকা তুলে দিয়ে ছাত্র রাজনীতিকে কুলসিত করেছে। আজকে বলে টেন্ডারবাজি, চাঁদাবাজি। এই টেন্ডারবাজি, চাঁদাবাজি শুরু করেছে ওই জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান এই শিক্ষার্থীদের হাতে অস্ত্র, টাকা তুলে দিয়ে তাদের যে স্বাভাবিক কোমলমতি শিক্ষার্থী তাদেরকে তারা নষ্ট করতে চেয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশ ছাত্রলীগ তরুণ সমাজের আলোক পত্রিকা হিসেবে এই তরুণ সমাজ আজকে সজাগ আছে। তারা একসময় ওই সামাজিক বিজ্ঞান একটি বইয়ে তারা একসময় মিথ্যা ইতিহাস জানার চেষ্টা করেছিল। ওই জিয়াউর রহমান গংরা, সেই জিয়াউর রহমানের যে স্ত্রী এবং তার যে কুপুত্র তারেক রহমান, তিনি এই বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেন 15 আগস্টের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ওই খুনি জিয়ারই কুপুত্র তারেক জিয়া, যে কিনা রাজনীতির স্বরবর্ণ ব্যর্থবর্ণ কিচ্ছু বোঝে না, সেই অশিক্ষিত কুলাঙ্গার কুপুত্র তারেক জিয়া আমার নেত্রীকে 2004 সালে 21 আগস্ট
সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি যখন বক্তব্য রাখছিলেন, আল্লাহর অশেষ রহমত, সেই বক্তব্যের পরবর্তী সময়ে আল্লাহর অশেষ রহমতে ওরা যে গ্রেনেড হামলা করেছিল, সেই গ্রেনেড হামলা আমাদের নেত্রী বেঁচে গিয়েছিলেন। সেই দিন আমাদের আইডিয়াপা সহ প্রায় 24 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছিলেন। ঘাতকের সেই নির্মম বুলেটে ক্ষতবিক্ষত হয়ে সেদিন মারা গিয়েছিলেন। সংগ্রামী বন্ধুগণ, সেদিন আমাদের শত শত নেতাকর্মী বুলেটের স্প্রেন্টারে পঙ্গুত্ব বরণ করেছে। সেদিন আমাদের নেতাকর্মীদের কোনো হাসপাতালে চিকিৎসা করতে দেয়নি ওই বিএনপি জোট সরকার। সংগ্রামী বন্ধুগণ, এখন সময় এসেছে তরুণ প্রজন্ম, এদেশের তরুণ প্রজন্মের একমাত্র ভালোবাসার সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ওই বিএনপি জোট সরকারের ওই শিবিররা যখন মিডিয়ায় তাদের সোশ্যাল মিডিয়ায় যখন তাদের নিজের চেহারা পর্যন্ত দেখাতে লজ্জা পায়, তারা বিভিন্নভাবে অন্যের ছবি ব্যবহার করে একটি বিভিন্নভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সজাগ আছি। আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করতে চান, আমরা বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতাকে রক্ষা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু সেই সময় আমরা বুঝতে পারিনি যে জাতির পিতাকে হত্যা করার জন্য এই বাংলাদেশে কিছু কুলাঙ্গারের জন্ম নিয়েছে। তখন আমরা বুঝতে পারিনি জাতির পিতাকে কেউ হত্যা করতে পারে, যিনি এই বাংলাদেশকে, যিনি না থাকলে এই বাংলাদেশে আমরা পেতাম না। বঙ্গবন্ধুর জীবদ্দশা 55 বছরের 14 বছর তিনি তার সোনালী জীবনের 14টি বছর জেলখানার প্রকোষ্ঠে তিনি ছিলেন। আজকের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই টুঙ্গিপাড়ার খোকা, সেই টুঙ্গিপাড়ার খোকা থেকে মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। তিনি একদিনে হয়নি। বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হওয়ার পিছনে যে মহিষী নারী সবসময় কাজ করেছেন, তিনি হচ্ছে আমাদের বঙ্গমাতা। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তিনি বঙ্গবন্ধু, এবং বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা আমাদের বঙ্গমাতা। আজকে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব সব সময় তিনি চেষ্টা করেছেন, বঙ্গবন্ধু যখন জেলখানায় ছিলেন তার যে বার্তা তিনি ছাত্রলীগকে, সেই সময় আওয়ামী লীগকে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বঙ্গমাতার মাধ্যমে। বঙ্গমাতার কারণেই আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী চারটা আজকে পেয়েছি, আমরা কারাগারের রোজনামটা আজকে পেয়েছি। কারণ এই মহিষী নারী, যিনি দূরদর্শী সম্পন্ন ছিলেন, যিনি তার জীবনের সুখগুলো তিনি বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর সাথে এক হয়ে যিনি চলেছেন, সেই মহিষী নারী বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা। আমাদের শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বঙ্গমাতার যে জীবন দর্শন, সেই জীবন দর্শন আপনারা অবশ্যই সেটি আপনারা ফলো করবেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা দেখেছি যে বঙ্গমাতা তিনি যখন এদেশে, যখন আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ওই পাকিস্তানিরা যখন চেষ্টা করতো অনেক ক্ষতি করার জন্য, সেই সময় বঙ্গমাতা সবাইকে এক করে সকলের সুখ দুঃখ তিনি নিজে শুনে তারপর তাদের সমাধানের ব্যবস্থা করেছেন। নিজের গহনা পর্যন্ত বিক্রি করে তিনি এই সংগঠনকে সহায়তা করেছেন, যেটা আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি আমাদের বারবার বলেছেন বিভিন্ন প্রোগ্রামে। আজকে বঙ্গমাতার কারণে আজকে আপনারা দেখেন বঙ্গমাতা জীবনের শেষ সময়টাও আমার জাতির পিতার সঙ্গে থেকে তিনি তার শেষ সময়টাও দিয়েছেন। আজকে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ একটি পরিবার। এই পরিবারকে নিয়ে যদি কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে, আমরা কখনোই সেটা মেনে নেব না। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আজকে মাঠে থাকে দেখে সেই স্বাধীনতা বিরোধীরা কিন্তু এখন ভয় পায়। তারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলে, কই আমাদের সামনে এসে তো কথা বলার একটা সুযোগ পায় না। আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা বারবার বলতে চাই, আরেকটি আগস্টের যদি সূত্রপাত আপনারা কেউ করতে চান, কোনো ষড়যন্ত্র করতে চান, আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, সেই সুযোগ হবে না। আজকে ছাত্রলীগের নেতা কর্মীরা আপনারা জানেন, সেই দিন 2004 সালের 21শে আগস্ট আমার প্রাণপ্রিয় নেত্রীকে শুধু গ্রেনেড হামলা করে তারা পিছপা হয়নি, তাকে গুলি বর্ষণ করে মারার জন্য কিন্তু তারা সেই সময় চেষ্টা করেছিল। কিন্তু আমাদের ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় নেত্রীকে মানব ঢালের মাধ্যমে তাকে সেদিন গাড়িতে উঠিয়ে আল্লাহর অশেষ রহমতে সেদিন হয়তো বেঁচে গিয়েছিলেন। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা আজকে প্রতিজ্ঞা করব, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমরা কোনোভাবে তার এই অর্জনগুলোকে যেন আমরা বিনষ্ট করতে না পারি। আজকে আপনারা যেভাবে ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্র কোনোভাবে কেউ টিকে থাকতে পারবে না। আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা
বাংলাদেশ ছাত্রলীগকে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমরা এগিয়ে যাব। এখানে যদি কেউ ষড়যন্ত্র চেষ্টা করেন আমরা কিন্তু বসে থাকবো না। এখানে কেন্দ্র থেকে তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা দলের নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করবেন না। টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে কেউ সম্পৃক্ত হবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, তারা আপনাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেন। আপনারা বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে সকলের সাথে সমন্বয় করে আপনারা রাজনীতি করবেন। কোনো এলাকায় কেউ গ্রুপিং সৃষ্টি করবেন না। আজকে বাংলাদেশ ছাত্রলীগের জয় লেখক কোন আলাদা গ্রুপ নাই। আপনারা যদি কেউ গ্রুপিং সৃষ্টি করতে চান, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এখনই আপনারা সতর্ক হয়ে যান। ছাত্রলীগের কোনো গ্রুপিং থাকবে না। বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশত্ব শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশনা আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত মেনে চলবো। আমি আমার বক্তব্যে কোনো ভুল করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি এবং মাননীয় নেত্রী আমাদের শেষ আশ্রয়স্থল আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, জাতির পিতাকে যারা হত্যা করেছে, এদেশের কে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, সেই জিয়াউর রহমানের বিচার কিন্তু হওয়া উচিত। মাননীয় নেত্রী তাকে মরণোত্তর কমিশন গঠন করে তার বিচার করা উচিত। আজকে সবকিছুই স্পষ্ট। আমরা কিছুদিন আগে সেই খুনি মাজেদকে তার মুখেও শুনতে পেয়েছি যে 15 আগস্ট 1975 সালের পরে ওই খন্দকার মোস্তাককে নিয়ে সেই বঙ্গভবনে তারা আতিথ্যতার ব্যবস্থা করেছে, খুনিদের তাদের পুরস্কৃত করেছে। এটা বাঙালি জাতি হিসেবে আমরা লজ্জিত। আমরা চাই এই মরণোত্তর বিচার করে জিয়াউর রহমানকে, বাংলাদেশের আরেক মীর জাফর কে বাংলাদেশের মানুষের কাছে আবারও তুলে ধরা হয়েছে। আমরা তরুণ সমাজ, আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস এখন জানতে পারছি। এই অবদান প্রাণপ্রিয় নেত্রী আজকে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতার হত্যার বিচার বানচাল করতে চেয়েছিল। এত সহজ। বাংলাদেশের মানুষকে কি জাতির পিতার রক্তকে ভুলে দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। আজকে জাতির পিতার সুযোগ্য কন্যা 1996 সালে ক্ষমতায় আসার পরে জাতীয় শোক দিবস ঘোষণা করেন 15 আগস্টকে। তিনি আসার পরেই জাতির পিতার হত্যাকারীদের বিচারের কার্যক্রম শুরু করেন। কিন্তু 2001 সালে ওই বিএনপি জোট সরকার কি করলো? সেই বিচারকে আবারও বাধাগ্রস্ত করলো। সেই খালেদা জিয়ার যে তার যে স্বামী, তার পথে তিনি হাঁটলেন। তার কুলাঙ্গার পুত্র তারেক জিয়াও সে একই কাজ করলেন। কিন্তু বাঙালির মন থেকে কখনো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিন্ত করার সুযোগ নাই। বাঙালি পরিবারকে কখনোই বঙ্গবন্ধু, এই বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, বঙ্গবন্ধু যতদিন থাকবে, বঙ্গবন্ধু পরিবার ততদিন থাকবে। আজকে 2010 সালের 28 জানুয়ারি আমরা দেখেছি সেই খুনি জাতির পিতার খুনিদের 5 জনকে প্রাণপ্রিয় নেত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে ফাঁসি আদেশ এবং ফাঁসি কার্যকর করা হয়েছে। মাননীয় নেত্রী আমরা চাই বাকি যে পলাতক খুনিরা আছে তাদেরকে শীঘ্রই দেশে এনে তাদের ফাঁসির ব্যবস্থা করবেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছি। সকলকে আবারও আজকের এই আয়োজিত আজকের এই শোক দিবসের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী দেশত্ব শেখ হাসিনা। আজকের এই শোক দিবসের আলোচনা সভার সঞ্চালনা করবেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া প্রত্যেকটি নেতাকর্মীর আস্থার জায়গায় যিনি ইতিমধ্যেই উপনীত হয়েছেন জনপ্রিয় এবং পরিশ্রমী ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য। শেষ ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। প্রিয় নেত্রী, আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের পরিবারের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, আমাদের জন্য সবথেকে কঠিন একটি কাজ হচ্ছে এই 15 আগস্টের জাতীয় শোক দিবসের আলোচনা। এবং সেই আলোচনা যদি আপনার সামনে করতে হয় তাহলে সেটা হয় আরও সবথেকে বেশি কঠিন কাজ। প্রিয় নেত্রী, আমি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটি কথাই বলতে চাই। জাতির পিতা এমন একটি ব্যক্তি ছিলেন যিনি বিশ্বাসে ছিলেন অজেয় এবং অকুতোভয়। সত্য ও সংগ্রামে তিনি ছিলেন পর্বতের মতো অটল এবং বজ্রের মতো কঠোর। আবার তাকেই আমরা দেখতে পেয়েছি কুসুমের মতো কোমল হৃদয়ে। এই বাঙালির মানুষের জন্য, এই বাংলার জনগণের জন্য তার ভালোবাসার কমতি ছিল না।
প্রিয় নেত্রী, 1972 সালের সে বিখ্যাত এক ব্রিটিশ সাংবাদিক যখন বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে হে বঙ্গবন্ধু, তোমার সব থেকে বড় শক্তি কোনটি? বঙ্গবন্ধু বলেছিলেন, আমার সব থেকে বড় শক্তি আমি আমার দেশের জনগণকে ভালোবাসি। এবং তিনি যখন জিজ্ঞেস করেছিলেন আপনার সব থেকে বড় দুর্বলতা কোনটি, তখন তিনি বলেছিলেন আমার সব থেকে বড় দুর্বলতা আমি এই বাংলার মানুষকে একটু বেশিই ভালোবাসি। সেই ভালোবাসার সুযোগ নিয়ে সেই মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তৎকালীন খুনি মোস্তাক এবং জিয়ারা। প্রিয় নেত্রী, আপনি যখন মিডিয়ার সামনে বলেন যে আমি এখন বাংলাদেশের সবাই কোনো ধরনের অন্যায় শিকার হলেই আমার কাছে সবাই এসে বিচার চায়, কিন্তু আমি তো সেদিন বিচার পাইনি, আমি তো সেদিন বিচার কারোর কাছে চাইতে পারিনি। ওই খুনি মুস্তাক এবং জিয়ারা তারা ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে তারা বিচারের পথটা পর্যন্ত বন্ধ করে দিয়ে গেছিল। তখন আমাদের কোনো বলার ভাষা আমরা হারিয়ে ফেলি। প্রিয় নেত্রী, আপনাকে বলে যেতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা 1975 সালে সেই 15ই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বর্তমানে বাংলাদেশের মাঠ পর্যায়ে আপনার নেতৃত্বে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলেও কাজ করে যাবে, সেই ওয়াদা আমি আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে করে দিতে চাই। প্রিয় নেত্রী, সেই 1975 সালের এই ঘটনা ঘটানোর পরে তারা চেয়েছিল স্বাধীনতাকালীন সময়ে যে শক্তি বাংলাদেশ থেকে মাথা নিচু করে তারা পরাজয় বরণ করে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, সেই শক্তির প্রেসক্রিপশন অনুযায়ী তারা এই বাংলাদেশকে পরিচালনা করার জন্য তারা নীল নকশা প্রণয়ন করেছিল। তারা চেয়েছিল এই বাংলাদেশ পরিচালিত হবে পাকিস্তানি প্রেতাত্মাদের নির্দেশনা অনুযায়ী। বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌম বলে কোনো কিছুই থাকবে না। তারা পরাজয় নিশ্চিত, তারা সেদিন 1971 সালে যেমন পরাজয় নিশ্চিত হওয়ার পর বিজয়ের মাত্র দুদিন আগে তারা আমাদের এই বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে তারা হত্যা করেছিল। সেই পাকিস্তানের প্রেতাত্মারা বুদ্ধিজীবীদের হত্যা করার প্রধান উদ্দেশ্যই ছিল এই বাংলাদেশকে একটি মেধাশূন্য জাতি হিসেবে পরিচালিত করতে, এবং যাতে করে এই বাংলাদেশ স্বাধীনতার পরে একটি শক্ত সাংগঠনিক ভিত্তি পর্যন্ত গঠন করতে না পারে। প্রিয় নেত্রী, তারই ধারাবাহিকতায় 75 পরবর্তী সময়ে আমরা ঠিকই তেমনিভাবে দেখতে পাই সেই 3 নভেম্বর কারাগারের অন্ধকার প্রকাশে তারা আমাদের জাতীয় চার নেতাকে কুলাঙ্গারের মতো আমাদের জাতীয় চার নেতাকে কারাগারে অন্ধকার প্রকাশকে তারা গুলি করে হত্যা করেছে। এই লজ্জা আমরা সারা জীবন আমাদের বাঙালি জাতিকে বয়ে নিয়ে বেড়াতে হবে। সেখান থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ হয়েছে। আমার সভাপতি ইতিমধ্যে বলে গিয়েছেন যে 75 পরবর্তী সময়ে কেউ কোনো আন্দোলন সংগ্রাম কিংবা আন্দোলন গড়ে তোলেনি, সেরকম একটি ইতিহাস কিন্তু আমাদের মধ্যে প্রচারিত রয়েছে, কিন্তু তারা সঠিক ইতিহাস সম্পর্কে আমাদেরকে বিতাড়িত করেছে। 75 সাল থেকে 96 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই বাংলাদেশের ইতিহাসকে কেটে ছেটে বিকৃতভাবে মানুষের মাঝে উপস্থাপন করা হয়েছে। তৎকালীন সময়ে 75 পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল, এবং বাংলাদেশ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের কত নেতাকর্মী সেদিন গুম হয়েছিল এবং হত্যা হয়েছিল, তার সঠিক সংখ্যাটা পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারিনি। প্রিয় নেত্রী, আমাদের সেদিন বাংলাদেশ বেতারকে তারা রেডিও বাংলাদেশ করেছিল সেই রেডিও পাকিস্তানের আদলে। তারা চেয়েছিল বাংলাদেশের মানুষের আমার সোনার বাংলা কেড়ে নিয়ে তারা এই বাংলার বুকে পাকসার জমিনে সাতবার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আমরা কখনো সেই ইতিহাসকে ভুলে যাব না। আমরা সেই ইতিহাসকে শিক্ষা নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ 75 পরবর্তী সময়ে সর্বপ্রথম আবেদন করেছিল যে এই বাংলাদেশের মহামাটি মানুষের সংগঠন, যে সংগঠনের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতার অর্জিত সংগঠনের সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হোক। সেই প্রস্তাবের উপর ভিত্তি করে 1981 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যখন আমাদের মাঝে ফিরে এসেছিল, তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যেকটি পর্যায়ে বাংলাদেশে ফিরে আসার পর থেকে এই বাংলার দুঃখী মানুষের মুখে দুবেলা দুপুরো ভাত তুলে দেওয়ার জন্য, এই বাংলার মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই বাংলার প্রত্যেকটি কর্নারে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া তিনি ছুটে বেরিয়েছেন। আর তার এই সহযাত্রার সঙ্গী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তার পাশে থেকে কাজ করেছে, এবং বর্তমানেও বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী সকল ধরনের দেশরত্ন শেখ হাসিনার সকল ধরনের নির্দেশনা তারা সর্বাগ্রে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আমি আমার বক্তব্যে
বেশি কিছু না বলে আমি শুধু বলতে চাই, আমার সভাপতি ইতিমধ্যে বলেছে এবং আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা বলেছি যে সেই 1975 সাল থেকে 96 সাল পর্যন্ত যারা ইতিহাসকে বিকৃত করেছিল এবং জাতির পিতার হত্যার সাথে যারা সশরীরে যুক্ত না থাকলেও যারা এই পরিকল্পনার সাথে যারা যুক্ত ছিল, সেই খন্দকার মোস্তাক এবং মেজর জিয়াদেরকে তাদের মরণোত্তর বিচারের দাবি আমরা বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমরা দাবি করছি এবং একটি শক্ত কমিশন গঠনের মাধ্যমে যাতে আমরা এই বিচার প্রক্রিয়া সম্পাদন করতে পারি। এই বিচার প্রক্রিয়া সম্পাদনের জন্য সকল ধরনের নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাবে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি বলতে চাই যে 1975 সালের পরবর্তীতেও যখন আওয়ামী রাজনীতিতে দেশরত্ন শেখ হাসিনা তখন বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করেছিল, তারা সেই 75-এর কালো রাতের পুনরাবৃত্তি করার জন্য তারা বিভিন্ন সময় আমার প্রাণপ্রিয় নেত্রীকে তারা হত্যা করার চেষ্টা করেছে। একবার নয়, দুইবার নয়, বারবার তিনি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর উপরে হামলা চালিয়ে আমাদের নেত্রীকে সরাসরি তারা হামলা চালিয়েছে। আর বারবার এই বাংলার দামল ছেলেরা, বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে মানব ঢাল সৃষ্টি করে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে রক্ষা করেছে। আমরা আজও বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে জাতির পিতার এক তর্জনীর ইশারায় যেমন 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের এখন 50 লক্ষ নেতাকর্মী দিন রাত প্রস্তুত রয়েছে। দেশরত্ন শেখ হাসিনার এক তর্জনীর ইশারায় আমরা এক নোটিশে আমরা তাৎক্ষণিকভাবে আমরা একত্রিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার সকল ধরনের নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করব। প্রিয় নেত্রী, এ পর্যায়ে আমি আজকের এই আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপিকে। বজ্রহীনার 7.5 কোটি কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনার নাম বাংলাদেশ। বাংলার কিংবদন্তির বীর বিজয় সিং থেকে শুরু করে গণতান্ত্রিক গোপালের প্রদর্শিত পথ ধরে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়া এই সার্বভৌম বাংলার উপকার হিসাবে আবির্ভূত হয়েছিলেন আমাদের ইতিহাসের মহানায়ক, মহাবীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বীরের বীরত্ব গাথায় ভরপুর বাংলার ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। বারে বারে এখানে বিশ্বাসঘাতকতায় রক্ত ঝরেছে, বারে বারে এখানে বিশ্বাসঘাতকতায় গণতন্ত্রের ছাত্র শিশু নিহত হয়েছে, প্রগতির মেষ শাবক বলি হয়েছে। হাজার বছর ধরে আমরা পরাধীন ছিলাম। পলাশী যুদ্ধে বাংলাদেশের স্বাধীনবাদ, সিরাজউদ্দৌলার পতন, সে এক বিশ্বাসঘাতকতা পরিণতি। মাত্র 3000 সৈন্য নিয়ে সেদিন লর্ড ক্লাইভ নবাবের 45,000 সৈন্যকে সেদিন পরাজিত করেছিল। পলাশীর অন্য কারণে সেদিন বিশ্বাসঘাতকতা করেছিল প্রধান সেনাপতি মীর জাফর আলী খান, নবাবের সেনাপতি ইয়া লতিফ। এরা সেদিন বিশ্বাসঘাতকতা করে নবাবের পতন ঘটিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলাকে সেদিন পরাজয়ের পর পথ থেকে বিহারে যাওয়ার পথ থেকে ধরে এনে মুর্শিদাবাদ শহরে হাতির পিঠে করে ঘুরানো হয়েছিল।
নবাবের লাশ, সেই অপমান, সেই পরাজয়, সেই রক্ত, সেই বেদনার প্রতিশোধ নিতে 100 বছর পর এ বাংলার মাটিতে ব্যারাকপুরের সিপাহীরা বিদ্রোহ করেছে বহরমপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত। তারপর সারা ভারতে ছড়িয়ে গিয়েছিল সেই বিদ্রোহ। সেদিন স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য এ বাংলার মাটিতে ফকির বিদ্রোহ করেছিলেন, ফকির মদ্দুসা, ফকির মুসাসা। স্বাধীনতার জন্য এই বাংলার মাটিতে ভবানী পাঠক, দেবী চৌধুরান্ডা সন্ন্যাস বিদ্রোহ রচনা করেছিলেন। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে বিদ্রোহ করেছিলেন। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য বাংলা নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ রক্ত দিয়েছে। স্বাধীনতা আসেনি। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধুলাল কানুলাল রক্ত দিয়েছে। স্বাধীনতা আসেনি। এই স্বাধীনতার জন্য বীর চট্টলার মাটিতে বাংলার সূর্য সন্তান সে জালালাবাদ পাহাড়ের রক্তাক্ত স্মৃতি বিজড়িত চট্টগ্রাম সেদিন স্বাধীনতার জন্য ফাঁসির মঞ্চে স্বাধীনতার জয়গান গেয়ে গেছেন মাস্টারদার সূর্য সেন। আত্মবলিদান করে গেছেন বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা বরদারা। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য বীর চট্টলার মাটিতে মুনিরুজ্জামান ইসলামাবাদী সংগ্রাম করেছেন। শরীয়তপুরে সে হাদি শরীয়তুল্লাহ বিদ্রোহ করেছিলেন। স্বাধীনতা আসেনি। আন্দোলন করেছিলেন। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য আমাদের নেতাজি সুভাষ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য বাংলার বিদ্রোহী কবি, অগ্নিবীণার কবি নজরুল বলেছিলেন, তোরা সব ধ্বনি কর। স্বাধীনতা আসেনি। 1000 বছর পর টুঙ্গিপাড়ার এক বীর রসবিনী মা, যাকে জন্ম দিয়ে এই বঙ্গভূমিকে মুগ্ধ করেছে, ধন্য করেছে, বাংলার 1000 বছরের কাঙ্ক্ষিত পুরুষ, আমাদের ইতিহাসে মহাবীর মহানায়ক বঙ্গবন্ধু মুজিবের জন্ম হয়েছিল বলে আজ ঘন সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা উড়ে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে সেই সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত পলাশী ষড়যন্ত্রে পুনরাবৃত্তি ঘটিয়ে 1975 সালে ধানমন্ডিতে মির্জাফর আর ইয়ার লতিফের প্রেতাত্মারা, সেই মির্জাফরের প্রেতাত্মা খুনি মুস্তাক আর সেনাপতি ইয়ার লতিফের মতো সেনাপতি জিয়াউর রহমান সেদিন বিশ্বাসঘাতকতা করে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বাংলার মানচিত্র সেদিন রক্তাক্ত হয়ে সিঁড়িতে ধানমন্ডির লেকের জলে গড়িয়ে গেল জাতির পিতার রক্ত। পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। জুলিয়াস সিজার থেকে শুরু করে মহাত্মা গান্ধী, সুইডেনের পামের অনেক হত্যাকাণ্ডই সংগঠিত হয়েছে। রাজনৈতিক হত্যাকাণ্ড আমরা ইতিহাসে জানি। এই হত্যাকাণ্ড আলজেরিয়ার বেঙ্গল্লা, ঘানার নক্রুমা, কঙ্গোর পেট্রিস লুম্বা, গিনি বিশপ, মরিন বিশপ, আমেরিকার আব্রাহাম লিঙ্কন,
মার্টিন লুথার কিং, ভারতের মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী। লক্ষ্য করুন ইতিহাসের দিকে, কোন হত্যাকাণ্ডেই অবলা নারী টার্গেট হয়নি, অবুঝ শিশু টার্গেট হয়নি, অন্তঃসত্ত্বা নারী টার্গেট হয়নি, নবপরিচিতা বধূ মেহেদি রাঙা হাত শুকায়নি, সলাপ দীনবন্ধু রক্তাক্ত হয়নি। পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক হত্যাকাণ্ডে। তাই আজ বলতে চাই, শেক্সপিয়ার যে বর্ণনা করেছিলেন সিজার, জুলিয়াস সিজার হত্যাকাণ্ডের পর, তিনি সেদিন সিজারের লাশ যখন কপিলে রোমবাসী শোকচঞ্চল সামনে দাঁড়িয়ে হাজার হাজার সেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। শেক্সপিয়ার ওয়ার্ল্ড গ্রেট স্পিচের মধ্যে আছে, সেখানে তিনি এক জায়গায় বলেছিলেন, দি মোস্ট আনকাইন্ডেস্ট কার্ট অফ অল। আমি আজ বলতে চাই, যদি বেঁচে থাকতেন শেক্সপিয়ার জুলিয়াস সিজারের নাটকের যে বর্ণনা, বাংলাদেশে ৭৫-এ ১৫ই আগস্ট হল সবচেয়ে আনকাইন্ডেস্ট কার্ট অফ অল। দুনিয়ার ইতিহাসে সব হত্যাকাণ্ডকে ম্লান করেছে। সুইডেনের প্রধানমন্ত্রী রাতের বেলায় সিনেমা দেখে পায়ে হেঁটে বাসায় ঢুকছিলেন, সঙ্গে তার স্ত্রীকে তারা গুলি করেনি, টার্গেট করেছে ওর স্বামীকে। দুনিয়ার ইতিহাসে বারে বারে বিশ্বাসঘাতকতা। ৭৫-এর পর এদেশে জাতির পিতার বাইকে জুটল রিলিফের কাপড়, ৫৭০ সবার ১৮ জন মানুষ বন্দুক ঘেরা পরিবেশে জাতির পিতাকে সমাহিত করেছিল। অদূরে দাঁড়িয়েছিল হাজার হাজার মানুষ চোখের পানিতে। সেদিন বাঘিয়া মধুমতি জল ভেসে গিয়েছিল। আর সেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে তারা তাকে টুঙ্গিপাড়ার অজগায় সমাহিত করল। আর এই টুঙ্গিপাড়া আজ বাংলার সব বাঙালির তীর্থকান্ডে পরিণত হয়েছে। আজকে সেই টুঙ্গিপাড়া লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, তারা পারেনি অবমূল্যায়নের নরুন দিয়ে, ষড়যন্ত্রের ছোড়া দিয়ে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারে নাই। জয় বাংলা নিষিদ্ধ হয়ে গেল, ৭ই মার্চ নিষিদ্ধ হয়ে গেল। জাতীয় দিবসে বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ হয়ে গেল। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে চক্রান্ত, সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা আজ বারবার মনে পড়ে। আপনি যদি ৬ বছর পর স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে না আসতেন, তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার কি আমরা করতে পারতাম? রোল মডেল হিসাবে আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের নাম সবার মুখ থেকে এই নাম উচ্চারিত হচ্ছে। নেত্রী, আপনি কোনো পলিটিশিয়ান নন। পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে আপনি এখন স্টেটসম্যান। একজন পলিটিশিয়ান চিন্তা করে পরবর্তী নির্বাচন নিয়ে, আর একজন স্টেটসম্যান চিন্তা করে পরবর্তী জেনারেশন নিয়ে। আপনি বাংলার পরবর্তী জেনারেশনের লিডার। আপনার কর্মকাণ্ডে, আপনার অর্জনে, আপনি যা করেছেন, আপনার কীর্তি আপনাকে
এই দেশে দুটি লিগাসি চিরজীবন বেঁচে থাকবে। একটি হলো বঙ্গবন্ধুর জাতীয় মুক্তির জন্য এ লেগাসির মৃত্যু হবে না, আরেকটা লেগাসি হচ্ছে বাঙালির অর্থনৈতিক মুক্তি। এই অর্থনৈতিক মুক্তির লেগাসি এর আইকন আপনি, রোল মডেল আপনি। এই জনপদ যতদিন থাকবে ততদিন আপনার স্মৃতিও এখান থেকে কেউ মুছে ফেলতে পারবে না। আমি আরে ভাই সামনে যাই না তো ভাই। ভাই ভাই আপনার সরব এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, বাংলাদেশের 16 কোটি মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল, বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের এই সভার উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সহ অন্যান্য সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত এবং এছাড়া অনলাইনে যারা সেই অনুষ্ঠানে যোগাযোগ রাখছে এবং সেই সাথে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ যারা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শোক দিবস পালন করছি জাতির পিতার 45তম শাহাদত বরণ উপলক্ষে। 1975 সাল সে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কময় দিন। আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি। আমি স্মরণ করি আমার ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শিশুরা আছেন, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, আমার বাবার বোন, মেজ বোন, তার ছেলে যুবনেতা শেখ ফজলুল হক মমিন এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, আব্দুর রব সানিয়াবাদ, যিনি আমার বাবার সেজ বোনের স্বামী এবং তিনি কৃষক নেতা এবং কৃষিমন্ত্রী ছিলেন, এবং তার মেয়ে বেবি, ছেলে আরিফ, নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র শহীদ সেলিবাদ এবং ভাগ্নে আব্দুল রহিম খান রেমিডো সহ 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে। আমি স্মরণ করি জাতির পিতার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং প্রতিষ্ঠানমূলক কর্তব্যরত পুলিশ অফিসার এসপি হাসিবুর রহমান সহ সেদিন যারা জীবন দিয়েছে তাদের সকলের প্রতি। ছাত্রলীগ সংগঠন, এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সে বাঙালি সে অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে কিন্তু এই ছাত্রলীগের যাত্রা শুরু। আমাদের স্বাধীনতা আন্দোলনে অগ্রসেনানী হিসেবে সবসময় ছাত্রলীগের ভূমিকা ছিল। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে 48 সাল থেকে যে ভাষা আন্দোলন শুরু করে
এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলন। আসলে এখানে না, সমগ্র বাংলাদেশ ব্যাপী তিনি দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে যান। এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি এদেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন এবং ধাপে ধাপে তিনি এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এনে দেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার তাকে কারাবরণ করতে হয়, যে জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করা হয়। কিন্তু শত অত্যাচার করেও তাকে কখনো আদর্শ বিচ্যুত করা যায়নি। তিনি যে লক্ষ্য স্থির করে এগিয়েছিলেন এবং সেটা অনেক বাধা প্রতিবন্ধকতা মোকাবেলা করেই তিনি তার অবশ্য লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। যখনই তিনি এদেশের মানুষের কথা বলেছেন তখনই পাকিস্তানের শাসকরা তাকে গ্রেপ্তার করেছে। আর যখন তিনি কারাগারে বন্দী থেকেছেন, বিশেষ করে যখন 6 দফা দেওয়া হলো, এই 6 দফা দেওয়ার পর থেকে আমি দেখেছি আমার মা সবসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, প্রতিটি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। শুধু তাই না, 58 সালে যখন মার্শাল্লাহ দেওয়া হলো এবং মার্শাল্লাহ দেওয়ার পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, অধ্যাপক তিনি মুক্তি পান 49 সালের 17 ডিসেম্বর। কিন্তু রাজনীতি নিষিদ্ধ ছিল এবং কোর্টে, উচ্চ আদালতের রায়ে তিনি মুক্তি পেলেও ঢাকার বাইরে যাওয়ার কোনো অধিকার ছিল না এবং তিনি সবসময় নজরদারিতে ছিলেন ও রাজনীতি বন্ধ। কিন্তু সে সময় তিনি বসে থাকেননি, তিনি ছাত্র সংগঠনকে দিয়ে এদেশে মানুষের অধিকার আদায়ের আন্দোলনটা তিনি অব্যাহত রাখেন। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে স্লোগান, অর্থাৎ জয় বাংলা স্লোগান, আমাদের যে পতাকা, স্বাধীনতার পতাকা, সেই পতাকা সেটা কি হবে, সেই ডিজাইন, সেটা আমাদের জাতীয় সঙ্গীত কি হবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এসবই কিন্তু অনেক শুরু থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব সেগুলি ঠিক করে রেখেছিলেন। এবং এই প্রতিটি ক্ষেত্রে তিনি ছাত্রলীগেরই দায়িত্ব দিতেন, কারণ এটা আমার নিজের এখনো মনে আছে। যেমন স্লোগান দেওয়ার সময় বলেছেন যে এই স্লোগানটা আজকে মাঠে নিয়ে যাও, ধীরে ধীরে মানুষের মাঝে নাও, মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়া। ঠিক আমাদের পতাকার ব্যাপারেও তাই, এইভাবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগকে তিনি সবসময় যেটাতেই করবেন আগে তাদেরকে দিয়ে সেটা সামনে নিয়ে আসতেন, জনমত সৃষ্টি করবার জন্য জনগণের পাশে এবং ছাত্র সমাজের মাঝে এটা ছড়িয়ে দিতেন। কাজে ছাত্র রাজনীতি থেকে তার রাজনীতি শুরু, কাজে সেই রাজনীতি থেকেই তিনি একটা দেশ স্বাধীন করে দিয়ে যান। আর তার অবর্তমানে তিনি যখন কারাগারে বন্দী থাকতেন, তখন আমার মা সেই 61-62 সাল থেকে যখন শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন শুরু হয়েছিল 62 সালে, তখন থেকে দেখেছে আমার মাকে সবসময় ছাত্রলীগকে তিনি সুসংগঠিত করা, ছাত্রলীগের সহযোগিতা করা এবং ছাত্রলীগকে মাধ্যমে আমার আব্বা যে সমস্ত বার্তাগুলি দিতেন জেলখানা থেকে সেগুলি পৌঁছে দেওয়া, সে কাজটাই তিনি খুব সুচারুভাবে করে দিতেন। এবং প্রয়োজনে এমনকি তিনি, যেমন আমি আগে বলেছি আমার লেখাও আছে, যে নিজে বোরকা পরে সম্পূর্ণ ভিন্নভাবে ছাত্রলীগের সাথে দেখা করার জন্য, নেতাদের সাথে দেখা করার জন্য, বিশেষ করে 6 দফা দেওয়ার পর যখন 7ই জুনের হরতাল, সেই হরতালের যে আয়োজন, সেই আয়োজন করবার জন্য এবং এই আন্দোলনটাকে গড়ে তোলার সমস্ত কাজগুলি তিনি করেছিলেন এবং ছাত্র নেতাদেরকে যত নির্দেশ দেওয়া এবং সেখানে আমার বাবার কাছ থেকে যত নির্দেশনা তিনি শুনতেন, নিয়ে আসতেন এবং সেগুলি দিতেন এবং আমরাও সেই সাথে সাথে সবসময় এই বার্তা পৌঁছে দেওয়ার কাজ করতাম। কাজে আমার মাকে দেখেছি যে তিনি রাজনৈতিকভাবে তার সিদ্ধান্ত নেবার অসীম ক্ষমতা ছিল এবং তিনি বুঝতে পারতেন যে মানুষের
অবস্থানটা কোথায়, মানুষ কি চায়, যে কারণে প্রতিটি সময় একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি অটল ছিলেন। এবং তিনি এমন একজন মানুষ, সাধারণত আমরা জানি একটা পরিবারে একজন স্ত্রীর অনেক কিছু চাওয়া থাকে, স্বামীর কাছে অনেক দাবি থাকে, কিন্তু সেখানে আমার মা কোনোদিন সংসারের ব্যাপারে কখনো আমার বাবাকে কোনো ব্যতিব্যস্ত করেন না। সবসময় একটা কথাই বলতেন যে সংসারে তোমাকে ভাবতে হবে না, তোমার যেটা কাজ সে করে এটা আমি দেখব। আমাদের লেখাপড়া, সংসারের দায়িত্ব, আত্মপরিবার প্রয়োজন সব কিছু তিনি নিজের কাঁধে তুলে নিতেন। কোনোদিন আমি বলতে পারবো না যে কোনো দাবি দেওয়া তার ছিল। অথচ ছোটবেলা বাবা হারিয়েছিলেন, মা হারিয়েছিলেন অল্প বয়সে, এমনকি শেষ পর্যন্ত তার দাদাকেও হারান। মানুষ হয়েছিলেন আমার দাদা দাদির কাছে, কিন্তু কখনো তার কোনো আবদার ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না। বরং তার দাদা তাকে যে সম্পত্তি দিয়ে গিয়েছিল, সেই সম্পত্তি থেকে যে অর্থ তিনি পেতেন, যেটা আমার দাদা গার্জিয়ান ছিলেন এবং তার হাতে তুলে দিতেন, সমস্ত টাকা তিনি আমার বাবাকে দিতেন অথবা পরবর্তী খরচ করতেন এই সংগঠনের জন্য এবং নিজের জন্য। 1 টাকাও কোনোদিন খরচা করতে আমরা দেখিনি। সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এই যে একেবারে নিবেদিত প্রাণ হয়ে তিনি যে আমার মা বাবার পাশে থেকেছেন, তাকে প্রেরণা দিয়েছেন, তাকে সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে তিনি যে রাজনীতি করতে, সেই রাজনীতির দিকে যেন মনোনিবেশ করতে পারে, তিনি যে দেশের স্বাধীনতা চাইতেন, সেই স্বাধীনতার কাজ যেন তিনি সঠিকভাবে করতে পারেন, সে ব্যাপারে আমার মায়ের এক অনবদ্য ভূমিকা রয়েছে। এটা খুব বিরল, কারণ আমরা এমনকি শুধু যে আমাদের ব্যাপারে তা না, যখন সকল নেতারা বন্দী হতো, আমাদের নিজেদের সংসার কিভাবে চলবে সেটা যেমন দেখতেন, আবার অন্যান্য নেতার বাড়িতে তাদের স্ত্রীরা কেমন আছে, বাচ্চারা কেমন আছে, বাজার করতে পারে কিনা, বাজারে টাকা পৌঁছে দেওয়া, সেটাও কিন্তু তিনি দায়িত্ব পালন করতেন। আওয়ামী লীগের কোনো নেতা কোনো অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা, সেটাও তিনি দেখতেন। ঠিক আমি বলবো যে আমার বাবা বোধহয় এরকম একজন সঙ্গী পেয়েছিলেন বলেই তিনি সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হয়ে দেশের সেবা করতে পেরেছিলেন, যেটা খুব ইতিহাসে অনেক বিরল ঘটনা। তাই ছাত্রলীগ প্রতি বছর শোক দিবস পালন করে এবং এই শোক দিবসে ছাত্রলীগ সবসময় আমার মায়ের কথা স্মরণ করে এবং এই দিবসটা তাকে উদ্দেশ্য করেই পালন করা হয়। সেজন্য ছাত্রলীগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের যা কিছু প্রাপ্তি বাংলাদেশের মানুষের, এখানে আমি মনে করি আমার মা যদি এভাবে না দাঁড়াতেন তাহলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো কি না। কিন্তু তিনি খুব দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে দেশ স্বাধীন হবে, কখনো নিজের কথা তিনি ভাবেননি। 6 দফা দেওয়ার পর পাকিস্তানে থেকে অনেক নেতারা, সেখানে আওয়ামী লীগের সংগঠন ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ, অনেকেই ঢাকায় এসেছে। 6 দফার পরিবর্তে 8 দফা, আমাদের আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা, অনেক নেতারাই 8 দফার প্রতি ঝুঁকে পড়েছে এবং সেই সময় আমাদের বাসায় মিটিং হয়েছে। সেখানে আমার মার একটাই কথা ছিল যে 6 দফা দিয়ে গেছে তিনি আজ কারাগারে, ওই 6 দফার একটা দাড়ি কমা সেমিকোলন এদিক ওদিক হবে না, 6 দফাই থাকবে। তিনি কিন্তু কোনো সংগঠনের কোনো দায়িত্ব ছিলেন না, কিন্তু তার মতামতের একটা দাম ছিল আলাদা। তার এই ঘোষণার পর আমি জানি আমাদের অনেক চাচারা খুব নাখুশ হয়েছিলেন, অনেকে আমাদের সঙ্গে কথাও বলেছেন এ ব্যাপারে, তুমি কি বলছেন, ভুল করছেন। আমি ভুল করেনি, যেটা বলছি সেটাই আছে, ঠিক আছে, 6 দফা তো 6 দফাই হবে। যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, সেই ষড়যন্ত্র মামলার সময় আইয়ুব খান আলোচনা বৈঠক ডাকলো এবং পেরোলে মুক্তি দিয়ে পাকিস্তানে নিয়ে যাবে আলোচনার জন্য। আমাদের নেতা অনেকেই সেজে গুজে সেই ক্যান্টনমেন্টে তারা গেলেন আমার আব্বাকে বোঝাতে
যে এই প্যারোলে যাওয়া উচিত, আর ওখানে বসে আছে ওনার সঙ্গে মিটিং করতে। আমার মা খবর পাঠালেন এবং সে খবরটা আমি নিয়ে গিয়েছিলাম, কারণ আমার ভিতরে যাওয়ার পারমিশন ছিল না। কিন্তু তারপর আমি ওখানে গেটের কাছে যে দাঁড়িয়েছিলাম, যে আমার আব্বা যদি একবার আমাকে দেখে তো ঠিক তিনি বুঝবেন যে কোনো একটা বার্তা আমার মা দিয়েছেন। এইটুকু বোঝার একটা তাদের মধ্যে একটা অদ্ভুত মানে আমি বলবো সহজতা ছিল। ঠিকই তাই হলো, শুধু একবার একটু কাছে আসতে দিল, আমি খালি বললাম মা এই কথা বলেছেন, বলে ঠিক আছে। তার পরবর্তী যে ঘটনা সেটা আরো মর্মান্তিক, কারণ এই নেতারাই আমাদের বাসায় আসলো। আমার মাকে সরাসরি বললো, আপনি কেমন লোক, আপনি জানেন না ওনাকে মেরে ফেলবে, আপনি তো বিধবা হবেন। মা বললো আমি তো একা বিধবা হব, সঙ্গে আরো 34 জন যে আছে তাদের কি হবে, সেই সাথে বাংলাদেশের কি হবে? আপনারা ভুল করছেন, উনি প্যারোলে যাবেন না। যদি নিতে হয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হবে, তাকে মুক্তি দিতে হবে, তবেই তিনি যাবেন, তাছাড়া যাবেন না। আপনারা দয়া করে ভুল করবেন না। কোনো কোনো নেতা আমার উপরেও খুব মানে রুষ্ট হলেন, আমাকেও জিজ্ঞেস করলেন তুই কেমন মেয়ে, তুই চাও না তোমার বাবা ফিরে আসুক? সেদিন খুব শক্তভাবে বলেছিলাম যে হ্যাঁ আমার বাবা ফিরে আসুক, আমি চাই আমার বাবা আমার বাবার মতো মাথা উঁচু করে আসবে। আপনারা কেন ভুল দিচ্ছেন? সেই সময় এই সমস্ত সময়গুলি আমি দেখেছি আমার মার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং রাজনৈতিক পর্যবেক্ষণের ক্ষমতা। কারণ মাঠের মানুষ কি চায় সেটা তিনি খুব ভালো করে বুঝতেন, এবং সেই সংযোগটা সবসময় তার ছিল সংগঠনের মাধ্যমে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহানগর আওয়ামী লীগের মাধ্যমে তিনি সবসময় সারা বাংলাদেশে সাধারণ নেতা কর্মীদের যে যোগাযোগ, তার মাধ্যমে তিনি কিন্তু মানুষের এই পালসটা ভালো করে বুঝতে পারতেন। এবং তিনি যেটা বলেন সেটাই হল। 21শে ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা আইয়ুব খান প্রত্যাহার করে। 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেয়। কারণ ছাত্রলীগের নেতৃত্বে যখন ছাত্র সংগ্রাম পরিষদ যে গঠিত হয়েছিল, সে 68 সাল থেকেই যে আন্দোলন শুরু এবং যেখানে গণ অভ্যুত্থান সৃষ্টি হলো 69 সালে, সেই মতিউর আসাদ শপথ মানুষ জীবন দিয়ে রক্তের অক্ষরে লিখে গেল। সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি যে বাঙালির মানে জয় হওয়ার যে সম্ভাবনা। বঙ্গবন্ধুকে তো আগরতলা ষড়যন্ত্র মামলার সময় হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে জহুরুল হক, সার্জেন্ট জহুরুল হক, তাকে ওই বন্দি দশায় হত্যা করা হলো। তারপর কিন্তু মানুষ মাঠে নামলো, সেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি। প্রতিবাদের সমগ্র বাংলাদেশে উত্তাল, এবং তারই পর্যায়ে কিন্তু বঙ্গবন্ধু মুক্তি দিতে বাধ্য হল। এবং সেই যে মিলিটারি কোর্ট বসানো হয়েছিল, সেই কোর্টের প্রধান যিনি বিচারপতি সহ সমস্ত ছাত্র সমাজ যে সেখানে আগুন জ্বালালো, সারা দেশ তখন আন্দোলনের উত্তাল। এবং এরপর 70-এর নির্বাচন। পাকিস্তানিদের একটা ধারণা ছিল তখনও কিন্তু এই দেশে সেই মুসলিম লীগ সহ অনেকগুলি রাজনৈতিক দল মিলে একটা 20 দলীয় ঐক্য জোট করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং তাদের কাছে ধারণা ছিল যে 20 দলীয় ঐক্য জোট যখন, তারা তো অনেকগুলি সিট পাবে, কাজে একক সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ কখনো পাবে না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন, এবং তিনি বলছেন যে মাত্র 2টা সিট আমি হারাতে পারি, বাকি সব আমি পাবো। ঠিক রেজাল্ট তাই এসেছিল। সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা তিনি পেয়েছিলেন। কিন্তু ভুট্টো, ইহাইয়া তারা তো ক্ষমতা দিতে রাজি না, কারণ বাঙালিরা তাদের কাছে সবসময় অবহেলিত। বাঙালিদের হাতে কোনোদিন ক্ষমতা দেবে না। 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ আমি অনেকবার বলেছি, আবারও বলি, কত মানুষের কত পরামর্শ, কেউ লিখিত নোট দিচ্ছেন, কেউ ওটা বলছেন, কেউ ওটা বলছেন, সারাক্ষণ। এমনকি কোনো কোনো ছাত্র নেতারাও
এসে বলছে লিডার এটাই বলতে হবে, নাহলে মানুষ হতাশ হয়ে যাবে। সেসব একজন ছাত্র নেতাকে আমার বলেছিলেন তার কাঁধে হাত রেখে, তার কথাগুলো এখন আমার মনে পড়ে। আমি কোনো পাশাপাশি ছিলাম। বলেছেন লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। কি বলতে হবে আমি জানি, তোমরা যাও, তোমাদের কাজ তোমরা করো। আমাদের সিরাজুল আলম খান এবং আব্দুল রাজ্জাক সহ তোফাল ভাই অনেকেই সেখানে ছিল। সবচেয়ে বেশি লাফাত ছিল সিরাজুল আলম খান, তাকেই বঙ্গবন্ধু এই কথাটা বলেছিলেন। কাজে তিনি জানতেন তাকে কি করতে হবে। এবং সেই সময় আমার মা যখন মিটিংয়ে যাবেন খাবার টাবার দিয়ে তিনি আলাদা একদম যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতেন আমার মা কিন্তু আমার আব্বাকে সকলের কাছে আসলে আলাদা করে নিতেন। নিজে ঘরে নিয়ে গেলেন, আমি পাশে মাথার কাছে বসে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। আমার মা মোড়াটা টেনে বসলেন পাশে, শুধু বললেন যে তোমার মনে যে কথা আসবে তুমি সেই কথা বলবা, কারণ সারা জীবন সংগ্রাম তুমি করেছো, তুমি জানো কি বলতে হবে। কে কি বললো সে কথা কোনো শোনার কোনো দরকার নেই। আর অনেক কথা তখন হলো, কিন্তু মূল কথাটা এটাই ছিল। 7ই মার্চের ভাষণ, সেই ভাষণটা কোনো লিখিত নাই, কোনো নোট নাই, কিছু নাই। সেই ভাষণটাকে যদি আমরা পর্যালোচনা করি, বাঙালির বঞ্চনার ইতিহাস যেমন তিনি বলেছেন, আত্মত্যাগের ইতিহাস বলেছেন, অত্যাচার নির্যাতনের ইতিহাস বলেছেন, এবং ভবিষ্যতে কি করণীয়, অর্থাৎ গেরিলা যুদ্ধ করতে হলে কি কি করতে হবে সেই নির্দেশনাও যেমন তিনি দিয়েছেন, এবং ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে তাও তিনি বলে গিয়েছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টাই ছিল সকলের প্রেরণা। স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেকের অনেক কথা ছিল, সেখানে আরো অনেক কাহিনী আছে। আজকে এত সময় নিয়ে আমি অনেক সময় বলেছি, আর বলবো, বা আমি লিখেছি ওর উপরে। আমার মনে হয় ছাত্ররা এটা পড়া উচিত। সেই সাথে আমি ছাত্রদেরকে বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবের বই অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন তিনি ভ্রমণ করেছে 52 সালে, বইটা লিখেছিলেন 54 সালে। আর তারপরে কারাগারের রোজ নামচা, এই বইগুলি পড়লে পরে কতই বা বয়স তার তখন, কিন্তু সেই বয়সে সেই 52 সালে তিনি চীন দেখতে গেছেন, চীনের কি না দেখেছেন, কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক সেইভাবে অসংখ্য আত্মজীবনীতে যে ইতিহাসটা আমরা পাই। পাশাপাশি কারাগারের রোজ নামচাটা সম্পূর্ণ 66 সাল থেকে 68 সাল, 6 দফা দেওয়ার পরের ঘটনাগুলি। আর সেই সাথে আরেকটি বিষয়, আমি আনন্দিত যে আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এটা উল্লেখ করেছে এবং সভাপতি তারা দেখেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, আমি অনেক নেতার রিপোর্ট খুঁজেছি, হয়তো পাতলা একটা ফাইল আর বেশি না, কিন্তু এখানে 48টা ফাইল, মানে 48 খণ্ড 46টা ফাইল আমি পেয়েছি, 40,000-এর মতো পাতা। আমি 96 সালে সরকার আসার পর এগুলি সংগ্রহ করি, কপি করি, তার ফাইল আবার ফেরত পাঠিয়ে দিই, কিন্তু এগুলো আমার কাছে ছিল। আমি আমার বান্ধবী বিগত দীর্ঘদিন এর উপরে কাজ করি, এবং সেগুলি এখন আমরা প্রকাশ করছি। পৃথিবীর ইতিহাসে বোধহয় কখনো কোনো নেতার বিরুদ্ধে কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্ট কখনো কেউ প্রকাশ করেনি, কিন্তু আমি যেটা দেখলাম যে এই রিপোর্টটা শুধু ওনার বিরুদ্ধে রিপোর্ট, কিন্তু এই বিরুদ্ধে রিপোর্টের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ইতিহাসের সত্যকে খুঁজে বের করতে পারি। তার কারণ হলো, যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, ভাষা আন্দোলনে তার অবদান সেটা মুছে দেওয়া হয়েছিল। এদেশের স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের বিজয়, সব কিছু থেকে তার নাম শুধু মুছেনি। 7ই মার্চের ভাষণ, যে ভাষণ আজকে সারা বিশ্বে মানে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে, সেই ভাষণও বাংলাদেশে একসময় নিষিদ্ধ করা হয়েছিল। এটাই হচ্ছে আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য।
পৃথিবীর বহু নেতার ভাষণ সবগুলি কিন্তু লেখা এবং তৈরি করা, আর এই ভাষণটা তিনি সম্পূর্ণ নিজে দাঁড়িয়ে বলেছেন। অথচ সেই ভাষণ বাঙালি আমাদের প্রজন্মের পর প্রজন্ম এক সময় জানতে পারি, শুনতেও পারিনি। আমাদের কত আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মী এই ভাষণ বাজাতে গিয়ে জীবন দিয়েছে। জোড়াকালে ভিপি ছিল আমাদের জন্য, তাকে তো মেরেই ফেলে দিল খালেদা জিয়া শুধু এই ভাষণটা বাজানোর দায়। কাজে এই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা দেশকে এগিয়ে নিয়ে মানে স্বাধীন করা, এবং এই 7 মার্চের ভাষণটা যে একটা প্রেরণা, যার মধ্যে গেরিলা যুদ্ধের সমস্ত মানে মূল বিষয়গুলি সব জানিয়ে দেওয়া, এবং এরপর 25শে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের আক্রমণ করলো নিরস্ত্র বাঙালির উপর, ঠিক তারপরেই কিন্তু জাতির স্বাধীনতার ঘোষণাটা প্রচার করা হয়। কারণ এখানে ছিল আক্রমণকারী কে হবে। এই সব সময়গুলো হচ্ছে সব থেকে কঠিন সময়। এখানে যদি একটু সময়ের ভুল হয় তাহলে কিন্তু আর সাফল্য অর্জন করা যায় না। কিন্তু তিনি জানতেন কখন কোনটা বলতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তিনি যখন এই ঘোষণা দিলেন, স্বাধীনতা ঘোষণাটা যখন আমাদের তখন ইপিআর এবং পুলিশের ওয়্যারলেসের মাধ্যমে সমস্ত পৌঁছে দিলেন, পুলিশের ইপিআর মাধ্যমে এটা প্রচার করা হলো, আর পুলিশের ওয়্যারলেসের মাধ্যমে প্রত্যেক জেলায় জেলায় এই মানে স্বাধীনতা ঘোষণাটা পৌঁছে গেল। এবং আওয়ামী লীগের যে সংগ্রাম কমিটি 7 মার্চের ভাষণে তিনি যে নির্দেশ দিয়েছে, সেই সংগ্রাম কমিটির সদস্যরা সেই ঘোষণাটা সেগুলি সংগ্রহ করে সারা বাংলাদেশ ব্যাপী এটা প্রচার করলো। আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা তারা এটা প্রচার করলো, মানুষকে জানালো যে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে আজকে আমাদের ভাষা নিয়ে। এরপর তো পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ যখন জেলা এবং গ্রাম পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু তার মধ্যে এই খবরটা সব জায়গায় পৌঁছে গিয়েছিল। যে এভাবেই কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ তিনি নিয়েছিলেন, আর সব কিছুর পাশে সবসময় আমার মা ছিলেন। 75 এই জন্য যখন রাষ্ট্রীয় ক্ষমতার জন্য রাষ্ট্রপতিকে হত্যা করে, কিন্তু একটা গোটা পরিবারকে হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়া। আমার দুর্ভাগ্য, আমি আর রেহানা মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলাম। মাত্র 2 মাসের জন্য আমাদের যাওয়া। তারপর একদিন আমরা শুনলাম আমাদের কেউ নেই, আমরা নিঃস্ব, সব আমাদের শেষ। বিদেশে আমাদেরকে রিফিউজি হিসেবে থাকতে হলো। 6টা বছর পর আমি যখন আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলো, আমি ফিরে এলাম। অনেক বাধা অতিক্রম করে আসতে হয়েছে। আমি আসার পরে জিয়াউর রহমান কিন্তু আমাকে 32 নম্বরে ঢুকতে দেয়নি। আমি যে 32 নম্বরে মিলাদ করবো বা দোয়া করবো সেটাও দেয়নি, তালা চাবি দেওয়া হয়েছিল। কিন্তু এই 15 আগস্টের হত্যাকাণ্ড, সেই সাথে সাথে কিন্তু মানে মিথ্যা বানোয়াট উৎসাহ ঘটনা, নানা ধরনের কথা। এবং আমরা কি দেখলাম, স্বাধীনতা বিরোধী যারা, পরাজিত শক্তি যারা, পাকিস্তানিদের দোষক যারা ছিল, আল বদর রাজাকার যারা বানিয়েছিল, তারাই কিন্তু ক্ষমতায় আসছিল। আর বেঈমান মুনাফিকি করলো খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হওয়ার লোভে, আর জিয়াউর রহমান তার দোষক কর্নেল ফারুক রশিদ তাদের মানে আসল তাদের হাতের লোক, যাদের মাধ্যমে এই ঘটনা 15 আগস্ট ঘটানো হলো। কর্নেল ফারুক আজকে বিএনপি যতই গলাবাজি করুক, সত্যকে তারা চাপা দেবে কিভাবে? কর্নেল ফারুক আর রশিদ বিবিসির অ্যান্থনি মাসকারহাসের সাথে যে ইন্টারভিউ দেয়, সেটা তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল, জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে, ও জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। কাজে বিএনপি এখন এটা অস্বীকার করতে পারে না। এটা তো যারা খুনি তাদের মুখেরই কথা। যেমন পরবর্তীতে আরো অন্যান্য খুনিদের তাদের যে বিভিন্ন জবানবন্দিতে পেয়েছেন যে কিভাবে জিয়া তাদের সাথে ছিল। এবং এটা তো আরো স্পষ্ট যে খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হলো একেবারে সম্পূর্ণ ইলিগালি, মানে অবৈধভাবে, আবার জিয়ারে বানালো সেনাপ্রধান। তো বেঈমানরা কখনো বেশি দিন থাকতে পারে না। মোস্তাককে যখন বিদায় নিতে হলো, আর জিয়ার হাতে কারাগারে 4 নেতা হত্যা হলো,
এবং আমাদের মুক্তিযোদ্ধা যত অফিসার ছিল সেনাবাহিনীতে, আমাদের ব্রিগেডিয়ার বুদা, হায়দার, খালেদ মোশাররফ থেকে শুরু করে সমস্ত যারা মুক্তিযুদ্ধে তাদের এক একটা অবদান ছিল, এক এক করে জিয়াউর রহমান সবাইকে হত্যা করেছে। ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছে, মেধাবী ছাত্র এক হাতে পুরস্কার দিয়েছে আর এক হাতে অস্ত্র অর্থ তুলে দিয়েছে, তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে বিভিন্নভাবে সেই হজে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কিনলেন জাহাজ কি হিজবুল বাহার, আর সেই জাহাজে প্রমোত্তরী হিসেবে ব্যবহার করলো জিয়াউর রহমান, আমাদের ছাত্র ছাত্রীদের নিয়ে সেখানে প্রমোত্তরী করলো। এইভাবে ছাত্র সমাজকে পর্যন্ত ধ্বংস করেছে। বহু মেধাবী ছাত্র তাদের হাতে অস্ত্র অর্থ দিয়ে তাদেরকে বিপদে ঠেলে দিয়েছে। একটা জাতিকে ধ্বংস করার যা যা করার তাই করে গিয়েছিল। ঠিক একই চিত্র আমরা দেখেছি খালেদা জিয়া। সে ধমক দিল ছাত্র দলে আওয়ামী লীগকে সোজা করতে নাকি যথেষ্ট, আর আমরা ছাত্রলীগের হাতে তুলে দিয়েছিলাম। আমি খাতা করলাম যে না, ছাত্রদেরকে পড়াশোনা করতে হবে, মানুষত মানুষ হতে হবে, স্বাধীন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হয়ে নিজেদের গড়ে উঠতে হবে। বাংলাদেশেের ইতিহাসটাই হচ্ছে একটা রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে। বাংলাদেশে ৭৫ সালের পর ১৮-১৯ বার কু হলো, আর যতবার কু হয়েছে সেনাবাহিনীর হাজার হাজার সৈনিক এবং অফিসারদের নির্বিচারে হত্যা করা হয়েছে। কেউ প্রতিবাদ করেনি, বরং যে প্রশংসা পঞ্চমুখ, আর এটাই নাকি গণতন্ত্র। আমাদের ছাত্রলীগের মফিজ বাবু, ঢাকা সিটি ছাত্রলীগ, নারায়ণগঞ্জের মামুন, আমাদের যুব নেতা মৌলভী সৈয়দ, চট্টগ্রামে যুবলীগের নেতা ফজলুর রহমান পটল, বগুড়া, এরকম বহু নেতাকর্মী সারা বাংলাদেশে খুঁজে খুঁজে, তারা সবাই মুক্তিযোদ্ধা, তারপর তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, লাশ গুম করেছে। মফিজ বাবু এদের লাশ তার পরিবার কোনোদিন পায়নি। গুম খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে গুম খুনটা শুরু করেছে কে? কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছে। সেনাবাহিনীর অফিসার ছুটিতে ছিল, চলে আসছে, তাদেরকে মেরে ফেলে দিয়েছে, তাদের পরিবার লাশও পায়নি।